আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। 27 দিন পর নেতানিয়াহুকে ফোন প্রেসিডেন্ট বাইডেনের। ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর বন্ধুত্ব নিয়েও আলোচনা। মাত্র 20 সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের 39 তলা ক্যাসিনো ভবন। দেনার দায়ে দেউলিয়া ছিল প্রতিষ্ঠানটি। চীনের দাবিকৃত ভূখণ্ডের খুব কাছে নোঙর করল আমেরিকান যুদ্ধ জাহাজ USS রাসেল। এলাকা ছাড়ার নির্দেশ চীনের। শুধু শ্বাসতন্ত্রের রোগ নয়, বন্ধ্যাত্বের ঝুঁকিও 20% বাড়ায় বায়ু দূষণ। গবেষণার নতুন তথ্য প্রকাশ। এবং বিশাল ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি। থাকবে কৃত্রিম চাঁদ, চলবে উড়ন্ত ট্যাক্সি, বাড়িঘর পরিষ্কার করবে রোবট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দায়িত্ব নেওয়ার 27 দিন পর অবশেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, দুই নেতার মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইরানি হুমকি মোকাবেলার বিষয়ে ইসরায়েলি নেতার সঙ্গে কথা বলেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। গত 20 জানুয়ারি শপথ নেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই বিভিন্ন দেশে ফোন করে কথা বলছিলেন তিনি, কিন্তু ইসরায়েলে ফোন করছিলেন না। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ফোন করেছিলেন গদিতে বসার মাত্র 2 দিন পর, কিন্তু জো বাইডেন 20 থেকে 25 দিন পেরিয়ে গেলেও ফোন করছিলেন না। কেন করছেন না তা নিয়ে নানা আলোচনার মাঝেই অবশেষে 27 দিন পর বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্মরণ করলেন তিনি। দীর্ঘ সময়ে ফোন না করায় প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন কিনা সেটি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা চলছিল। ক্ষমতায় আসা নতুন নেতাদের সৌজন্যতার রীতিতে এই ধরনের ফোন কলকে এভাবে বিশ্লেষণ করে থাকেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইসরায়েলে 23 মার্চ নির্বাচন হওয়ার কথা। বাইডেন সেই নির্বাচনের আগে নেতানিয়াহুকে ফোন করেন কিনা সেটিই মূলত আলোচনার বিষয় ছিল। ফোন আলাপের পর বাইডেন ওভাল অফিসে দাঁড়িয়ে সাংবাদিকদের যা বলেছেন তাতে তিক্ত সম্পর্কের কোনো আভাসই পাওয়া যায়নি। তিনি বলেন, দারুণ আলাপ হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দুজনে প্রায় 1 ঘণ্টা কথা বলেছেন। দেশটির দাবি, এ সময় ইরানি হুমকি মোকাবেলা এবং ইসরায়েলের সঙ্গে আরব ও মুসলিম দেশের উদীয়মান সম্পর্কের বিষয়ে কথা হয়েছে। দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও আলোচনায় স্মরণ করেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ইরানের বিষয়ে অবিরত পরামর্শের প্রয়োজনের বিষয়ে দুই নেতার আলাপ হয়েছে। But our team is fully engaged, having constant conversations at many levels with the Israelis. আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির বিষয় তদন্ত করতে ডোনাল্ড ট্রাম্পের জন্য দেওয়া অনুদানের $25 লাখ ফেরত চেয়েছেন ফ্রেড অ্যাশেলম্যান নামের একজন রিপাবলিকান দাতা। ট্রাম্পকে দেওয়া অনুদানের $25 লাখ ফেরত চেয়ে ফ্রেড অ্যাশেলম্যান মামলাও করেছেন। ভোট জালিয়াতির বিষয় তদন্ত করতে ট্রু দ্য ভোট নামে টেক্সাস ভিত্তিক একটি গ্রুপকে ওই অনুদানের অর্থ দেন অ্যাশেলম্যান, কিন্তু গ্রুপটি কাজ করেনি। এ কারণে এখন তিনি মামলা করে ওই গ্রুপের কাছ থেকে অর্থ ফেরত চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, অ্যাশেলম্যানের অনুদানের অর্থে ট্রু দ্য ভোট সারা দেশে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বেশ কয়েকটি মামলা করেছিল। ট্রাম্পের পক্ষে করা প্রচার শিবিরের মামলাগুলোর মতো এসব মামলাও টেকেনি। আদালত খারিজ করে দিয়েছেন। এসব ঘটনার পর ট্রু দ্য ভোটের কাছে অনুদানের $25 লাখ ফেরত চেয়েছেন অ্যাশেলম্যান। এর পরিপ্রেক্ষিতে তাকে $10 লাখ ফেরত দেওয়ার প্রস্তাব দিলে অ্যাশেলম্যান সংস্থাটির বিরুদ্ধে 2টি মামলা করেন। মাত্র 20 সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নে ট্রাম্প প্লাজা
হোটেল ও ক্যাসিনোর ৩৯ তলা ভবন। বুধবার আটলান্টিক সিটির ওই ভবনে ডিনামাইটের ৩,০০০ স্টিক দিয়ে ধুলোয় মিশিয়ে দেয় সিটি কর্তৃপক্ষ। ক্যাসিনো ব্যবসায় ধসনামা ও প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারার কারণ দেখিয়ে ট্রাম্প এটি বন্ধ করেছিলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ১৯৮৪ সালে আটলান্টিক সিটিতে জমজমাট ক্যাসিনোটি খুলেছিলেন ট্রাম্প। এতে হলিউডের অসংখ্য অভিনেতা, রকস্টার ও ক্রীড়া ব্যক্তিত্ব পার্টির আয়োজন করেছিলেন। মাইক টাইসন, মোহাম্মদ আলী, ম্যাডোনা সহ অনেকেই সময় কাটিয়েছেন ট্রাম্পের এই রঙ্গশালায়। কিন্তু দফায় দফায় দেউলিয়াত্ব মামলায় নিউ ইয়র্কের আবাসন ধনকুবের ট্রাম্প ২০০৯ সালে এটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তখন তিনি এর মালিকানা হারান। তারপরেও কিছুদিন চালু ছিল এটি। ২০১৪ সালে দেউলিয়া দেখিয়ে ব্যাংকের বিপুল অর্থ হাতে রেখে এটি চূড়ান্তভাবে বন্ধ ঘোষণা করেন ট্রাম্প। অবশ্য ব্যাংকের টাকায় এর কিছু দূরেই ট্রাম্প গড়ে তোলেন তাজমহল নামে বিখ্যাত আরেকটি ক্যাসিনো। বুধবার সকালে ভবনটিতে ৩,০০০ ডিনামাইট স্টিক বসিয়ে ধ্বংস করে দেয় নগর কর্তৃপক্ষ। এই সময় ধুলার মেঘে ঢেকে যায় আশপাশের এলাকা। হোটেল ও ক্যাসিনোটি গুড়িয়ে দেওয়ার সময় হাজারো লোক ভবনটির ভেঙে পড়া দেখতে আসে। পাশাপাশি তারা এই হোটেল নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন। ক্যাসিনো ও মনোরম সব হোটেলে সাজানো নিউ জার্সির আটলান্টিক সিটিকে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের লাস ভেগাস হিসাবে অভিহিত করা হতো। আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। দিনরাত আলো ঝালমলে থাকা এই হোটেলে সারা বিশ্বের প্রধান প্রধান সেলিব্রিটিদের আগমন ঘটে। মুষ্টিযুদ্ধের তারকা মোহাম্মদ আলী থেকে মাইক টাইসন, অপরা উইনফ্রে থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকাদের পদভারে সরগরম থাকত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। কয়েক বছর ধরে বন্ধ থাকায় এটি অনেকটাই ভঙ্গুর হয়ে উঠেছিল। অবশেষে নিলামে তোলে সিটি কর্তৃপক্ষ। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার ভিন্ন প্রসঙ্গ। দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত কয়েকটি দ্বীপের খুব কাছে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরী। গত কয়েক সপ্তাহের মধ্যে এই সাগরের বিরোধপূর্ণ জলসীমায় আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের এটি দ্বিতীয় ঘটনা। আন্তর্জাতিক সমুদ্রপথকে চীন নিজেদের বলে দাবি করায় স্নায়বিক এই চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। আরও দেখুন রিপোর্টে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রের একটি নির্দিষ্ট অঞ্চলের পরের এলাকাগুলোকে আন্তর্জাতিক জলসীমা ধরা হয়, যার অধিকার বিশ্বের সব জাতিরাষ্ট্রের। কিন্তু দক্ষিণ চীন সাগরের চারপাশে কয়েকটি দেশ ঘিরে থাকলেও পুরো সাগরটিকে নিজেদের বলে দাবি করে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর বিরোধ বেশ পুরনো। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই জলসীমায় সবার অধিকার নিশ্চিত করতে আমেরিকান সামরিক উপস্থিতি জোরালো করেছে জো বাইডেনের প্রশাসন। ওই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে গাইডেড মিসাইল সজ্জিত ডেস্ট্রয়ার ইউএসএস রাসেল দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইলের ভেতর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যে জলসীমার ভেতর ডেস্ট্রয়ারটি মোতায়েন করা হয়েছে সেখানে চীন তার সার্বভৌমত্বের দাবি করে থাকে। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলে এক বিবৃতিতে বলেছেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানের আরোপ করা বেআইনি নিষেধাজ্ঞার বিপরীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই নৌপথের ওপর অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা এবং এটির বৈধ ব্যবহার সমুন্নত রাখাই হল এই নৌ চলাচলের স্বাধীনতার লক্ষ্য। এর আগে চীন তাইওয়ান উত্তেজনার মধ্যে গত ২৩শে জানুয়ারি ওই সাগরে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের একটি বহর। ওই সময়ও যুক্তরাষ্ট্র বলেছিল সমুদ্রে অবাধ বিচরণ নিশ্চিত করতে যুদ্ধজাহাজগুলো ওই সাগরে ঢুকেছে। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা গ্রহণের পর দক্ষিণ চীন সাগরে আমেরিকান রণতরী ঢোকার ঘটনা ছিল সেটিই প্রথম। দক্ষিণ চীন সাগরের পুরোটা চীন নিজের বলে দাবি করে, তবে ভিয়েতনাম, তাইওয়ান সহ আরও কয়েকটি দেশ এ সাগরের ওপর যৌক্তিকভাবে নিজেদের কর্তৃত্ব দাবি করছে। ইতিমধ্যে চীন বলেছে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। চীনের পিপলস লিবারেশন আর্মির নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী ওই যুদ্ধজাহাজের উপস্থিতি শনাক্ত করেছে এবং ওই এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে $130 কোটি চুরির দায়ে উত্তর কোরিয়ার 3 নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া অর্থ পাচারে অভিযুক্ত হয়েছে এক কানাডীয় আমেরিকান নাগরিক। 2017 সালে ওয়ান্নাক্রাই সাইবার হামলার অংশ নেওয়ায় এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে চালানো ওই হামলায় বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় পর্যায়ে আক্রান্ত হয়। আমেরিকান বিচার বিভাগ জানিয়েছে অভিযুক্তরা উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকননাইসেন্স জেনারেল ব্যুরোর সঙ্গে কাজ করে। সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন, বন্দুকের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করে বস্তা ভর্তি টাকার বদলে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেট চুরি করা উত্তর কোরিয়ার ক্রিমিনালরা বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক ডাকাত। ধারণা করা হচ্ছে অভিযুক্ত 3 জনই উত্তর কোরিয়া অবস্থান করছে, তবে অভিযোগের মুখোমুখি হতে তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। শুধু শ্বাসতন্ত্রের রোগ নয়, বন্ধ্যাত্বের ঝুঁকিও 20% বাড়ায় বায়ু দূষণ। গবেষণার নতুন তথ্য প্রকাশ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরাই একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 212-920-5262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসের ভ্যাকসিনের চরম, অসম এবং অন্যায্য বণ্টনের তীব্র সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের যতগুলো ভ্যাকসিন এসেছে তার 75%ই মাত্র 10টি দেশ ব্যবহার করছে। যত দ্রুত সম্ভব বিশ্বের প্রত্যেকটি দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার জন্য বৈশ্বিক প্রচেষ্টা জোরদারের দাবি জানিয়েছেন তিনি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে গুতেরেস বলেন, বিশ্বের 130টি দেশ এখন পর্যন্ত করোনা ভাইরাসের টিকার একটি ডোজও পায়নি। সংকটময় এই মুহূর্তে বিশ্ব সম্প্রদায়ের কাছে ভ্যাকসিন সমতা সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা হিসেবে হাজির হয়েছে। ভ্যাকসিনের সমবণ্টন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিজ্ঞানী, ভ্যাকসিন উৎপাদনকারী এবং অন্যান্যদের নিয়ে একটি বৈশ্বিক টিকাদান পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এবার বাংলাদেশ প্রসঙ্গ। অস্ত্র মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ইরফান সেলিমকে অব্যাহতি দেন। এর আগে 4 জানুয়ারি মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ইন্সপেক্টর মোহাম্মদ দেলাওয়ার হোসেন ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে ঢাকার CMM আদালতে চার্জশিট দাখিল করেন। 26 অক্টোবর চকবাজারের দেবীদাস লেনের চান সর্দার ভবনে অভিযান চালানো হয়। সেখানে ইরফান সেলিমের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও বিয়ার উদ্ধার করা হয়। পরে ভবনের 5ম তলায় অভিযান চালিয়ে একটি ইয়ারগান সহ টর্চার সেলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যাব। পরে তদন্ত রিপোর্টে পুলিশ বলেছে, ইরফানের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট ও মানসম্মান ক্ষুণ্ণ করা সহ হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কে বা কারা পিস্তলটি তার ঘরে রেখেছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মন্ত্রী ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ১৩ নেতাকর্মী। জেলা পুলিশ জানিয়েছে, বোমা হামলায় গুরুতর আহত মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে পায়ে গুরুতর আঘাত লেগেছে, তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ জানায়, কলকাতায় যাওয়ার জন্য বুধবার রাতে রওনা দিয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তার তিস্তা তোরসা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে যান। এ সময় জাকিরকে ঘিরেছিলেন দলীয় কর্মী, সমর্থক ও অনুগামীরা। অনেকেই সেই সময় মোবাইলে ভিডিও করেছিলেন। এ সময় ঘটে বিস্ফোরণ। বিজেপি ধরাশায়ী হলো ভারতের পাঞ্জাবে পৌরসভা নির্বাচনে। সেখানে ভালো ফল করেছে কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সাবেক সহযোগী শিরোমণি অকালি দলও বড় ধাক্কা খেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতের নয়া কৃষি আইনের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনের জেরে গেরুয়া শিবিরে এই বিপর্যয়। পাঞ্জাবে গত 14 ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বুধবার সকাল থেকে পাঞ্জাবের 8টি পৌর কর্পোরেশন এবং 109টি মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে 7টি কর্পোরেশন সহ অধিকাংশ পৌরসভা কংগ্রেস দখল করতে চলেছে। পাঞ্জাবের গুরুদাসপুর পৌরসভার 29টি ওয়ার্ডের সবগুলি কংগ্রেসের দখলে গেছে। বায়ু দূষণের কারণে শ্বাসতন্ত্রের নানান রোগ ব্যাধি হয়, সেটি সবার জানা। কিন্তু নতুন গবেষণা বলছে, বায়ু দূষণের কারণে বন্ধ্যাত্বের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। সাধারণ মানুষ বায়ু দূষণের কারণে কতটা হুমকির মুখে আছে, এই নিয়ে করা একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। আরও দেখুন রিপোর্টে। বিশ্বে এই মুহূর্তের সবচেয়ে খারাপ বায়ুর যে শহরগুলো আছে, ঢাকা তার সবার ওপরে। ঢাকার বায়ু দূষণের মান এতটা ভয়াবহ যে নাগরিকরা শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকিতে আছেন। সেই সঙ্গে এবার যোগ হলো বায়ু দূষণজনিত বন্ধ্যাত্বতার আশঙ্কাও। কারণ চীনের 18,000-এর বেশি দম্পতির তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে ক্ষুদ্র কণার মাধ্যমে উচ্চমাত্রার বায়ু দূষণে বন্ধ্যাত্বের ঝুঁকি 20% বেশি। চেষ্টা করেও 1 বছরের মধ্যে গর্ভবতী না হওয়ার বিষয়টি এতে বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বায়ু দূষণ কিভাবে প্রজননের ক্ষতি করে তা জানতে বিজ্ঞানীরা গবেষণাটি না করলেও দূষণের জন্য দায়ী কণাগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করে, যা ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানা গেছে। বন্ধ্যাত্বের শিকার 30% দম্পতির বন্ধ্যাত্বের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আমাদের গবেষণায় দেখা গেছে, দূষণের ক্ষুদ্র কণাগুলো বন্ধ্যাত্বের যে ঝুঁকি বাড়ায় তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্রের একটি বন্ধ্যাত্ব বিষয়ক ক্লিনিকে যাওয়া 600 নারীকে নিয়ে করা অপর একটি গবেষণায় দেখা গেছে যে নারীরা যত বেশি বায়ু দূষণের শিকার হবেন, ততই ডিম্বাশয়ে পরিপক্ক ডিম্বাণু উৎপাদনের সংখ্যা কমে যাবে। বিশ্বজুড়ে লাখ লাখ দম্পতি বন্ধ্যাত্বের শিকার হলেও এর পেছনে বায়ু দূষণের প্রভাব কেমন তা জানার জন্য তুলনামূলকভাবে গবেষণা হয়েছে অনেক কম। ফলে বিষয়টির ভয়াবহতা নিয়ে তেমন কোনো তথ্য নেই। তবে দূষিত বাতাসের কারণে যে অকাল জন্ম ও নবজাতকের কম ওজন সহ প্রজননের অন্যান্য দিকগুলোর ঝুঁকি বাড়ে, এটা অবশ্য সর্বজনবিদিত। এছাড়া নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাধারণ স্তরগুলো গর্ভপাতের ঝুঁকি বাড়াতে ধূমপানের মতোই খারাপ এবং গর্ভফুল ভ্রূণের পাশে দূষণের জন্য দায়ী কণা আগেই পাওয়া গেছে। বায়ু দূষণের কারণে বন্ধ্যাত্বের ঝুঁকি বৃদ্ধি সংক্রান্ত এই গবেষণাটি করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের 3rd হাসপাতালের সেন্টার ফর রিপ্রোডাক্টিভ মেডিসিনের একদল গবেষক, যার নেতৃত্ব দিয়েছেন কিনলি। গবেষক কিনলি বলেন, সম্ভাব্য পিতামাতাদের বায়ু দূষণ সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত, কারণ অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় প্রচুর বিরূপ প্রভাবের কারণ এই বায়ু দূষণ। বয়স, ওজন ও ধূমপানকে অধিক পরিচিত ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে গবেষণা নিবন্ধে লেখা হয়েছে, বন্ধ্যাত্বের শিকার আনুমানিক 30% দম্পতির বন্ধ্যাত্বের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। গবেষণায় দেখা গেছে, দূষণের ক্ষুদ্র কণাগুলো বন্ধ্যাত্বের যে ঝুঁকি বাড়ায় তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। 2020 সালে ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। করোনা ইউরোপ যেসব দেশের সাথে বাণিজ্য করে, সেসব দেশের সাথে বাণিজ্য বড় রকমের ধাক্কা খেলেও সেভাবে নেতিবাচক প্রভাব পড়েনি চীনের সাথে। জানা গেছে, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে $70,900 কোটি। সেই তুলনায় আমেরিকার সাথে ইউরোপের আমদানি রপ্তানির পরিমাণ ছিল $67,000 কোটি।
করোনার কারণে চীনের অর্থনীতিও বছরের প্রথম 3 মাস সংকুচিত হলেও পরে ঘুরে দাঁড়াতে শুরু করে। এতে চীনের বাজারে ইইউ এর পণ্যের চাহিদা বাড়তে থাকে। উল্লেখ্য, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ যাদের 2020 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। পরিবার এবং স্থানীয় সরকারি কর্মকর্তার অনুমতি ছাড়া নারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করে নেপালে প্রস্তাবিত একটি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ জনগণ। তারা বিতর্কিত এই আইনকে অসাংবিধানিক এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন। গত সপ্তাহে নেপালের অভিবাসন বিভাগ নারী পাচার ঠেকানোর চেষ্টায় বিতর্কিত এই আইনের প্রস্তাব করে। নতুন এই আইনের ফলে দেশটির 40 বছরের নিচের কোনো নারী প্রথমবারের মতো আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যে যেতে চাইলে তাকে স্থানীয় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। সমালোচনা শুরু হওয়ার পর দেশটির অভিবাসন বিভাগ বলছে, আইনটি শুধুমাত্র ঝুঁকিপূর্ণ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এটি এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার শত শত নেপালি নারী প্রস্তাবিত এই আইনের বিরোধিতায় রাজধানী কাঠমান্ডুর প্রাণকেন্দ্র মৈতিগড় মান্ডালায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিশাল ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি। থাকবে কৃত্রিম চাঁদ, চলবে উড়ন্ত ট্যাক্সি, বাড়িঘর পরিষ্কার করবে রোবট। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। একটি শহর কল্পনা করুন তো, যেখানে রাতের আধার কাটাতে আকাশে থাকবে কৃত্রিম চাঁদ, চলবে উড়ন্ত ট্যাক্সি, বাড়িঘর পরিষ্কার করবে রোবটেরা। পুরো শহরে দূষণের চিহ্ন মাত্র থাকবে না, বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণই মিলবে ভবিষ্যতের ওই শহরে। এমন উচ্চাকাঙ্ক্ষী এক প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছে সৌদি আরব। আরও দেখুন রিপোর্টে। সৌদি আরবের স্বপ্নের মেগা এই শহরের নাম দেওয়া হয়েছে নিয়ম। সৌদির উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে লোহিত সাগরের তীরে গড়ে উঠেছে সেটি। নির্মাতাদের দাবি প্রায় 33টি নিউ ইয়র্কের সমান হবে নতুন এই শহরের আকার। নিয়ম প্রকল্পের আওতায় শহরের মধ্যে থাকবে আরেকটি শহর। 100 মাইল দীর্ঘ বিলাসবহুল এই এলাকাকে ডাকা হবে দ্য লাইন নামে। সেখানে বসবাস করতে পারবেন 10 লাখের বেশি মানুষ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, বিলাসবহুল এই প্রকল্পের কাজ 2025 সালে শেষ হতে পারে। জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরবের আর্থসামাজিক পরিবর্তনে যুবরাজ সালমান যে ভিশন 2030 পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে তৈরি হচ্ছে নিয়ম শহর। লোহিত সাগরের তীরে 26,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নিয়ম প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি সরকার। এতে ব্যয় ধরা হয়েছে কমপক্ষে 50,000 কোটি আমেরিকান ডলার। নিয়ম নামটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ নিও এবং আরবি শব্দ মুস্তাকবাল শব্দ থেকে। নিও অর্থ নতুন আর মুস্তাকবাল অর্থ ভবিষ্যৎ। অর্থাৎ এই দুটো শব্দের সমাহারে শহরের নাম রাখা হয়েছে নিয়ম বা ভবিষ্যতের শহর। নিয়মের ওয়েবসাইটে শহরটি সম্পর্কে বলা হয়েছে, ভবিষ্যৎ এখানে নতুন ঠিকানা পেয়েছে। রাতের বেলা নিয়মের আকাশে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ। আসল চাঁদের মতোই তার আলোয় আলোকিত হয়ে থাকবে গোটা এলাকা। সেখানে কৃত্রিম মেঘ তৈরির প্রযুক্তি থাকবে। এর মাধ্যমে মরুভূমির বুকেও শহরটিতে ইচ্ছামতো বৃষ্টিপাত ঘটানো হবে। লেখাপড়ার জন্য থাকবে হলোগ্রাফিক শিক্ষক।
যেমনটা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দেখা যায়। নিয়মে তৈরি হচ্ছে জুরাসিক পার্কের মতো একটি দ্বীপও, যেখানে রোবট ডাইনোসরের দেখা পাওয়া যাবে। সৌদি সরকার বলছে নিয়মের মানুষজন উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরা করবেন, তাদের বাড়িঘর পরিষ্কার করে দেবে রোবট। দৃষ্টিনন্দন করার জন্য লোহিত সাগরের সৈকতেও অনেক পরিবর্তন আনা হবে। পরিকল্পনা অনুসারে সেখানকার সৈকতগুলোতে রাতের বেলা বালু জলজল করবে। সৌদি যুবরাজের ইচ্ছা, প্রযুক্তির দিক থেকে নিয়ম হবে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মতো, বিনোদনের দিক থেকে হলিউড আর অবসর কাটানোর জন্য ফ্রেঞ্চ রিভিয়েরার মতো। অবশ্য যে এলাকায় নিয়ম শহর গড়ে তোলা হচ্ছে সেখানে সৌদি হুয়াইত গোষ্ঠীর প্রায় 20,000 মানুষ বসবাস করেন। শহরটির জন্য তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতের শহর, এর জন্য হুয়াইত গোষ্ঠীর মানুষের ভবিষ্যৎ ঠিকানা কোথায় হবে তা এখনো পরিষ্কার নয়। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। গত 12 বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের রেকর্ড করা হয়েছে গ্রিসে। টানা 2 দিন ধরে ভারী তুষারপাতের ফলে বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী এথেন্স সহ পুরো গ্রিস, যার ফলে তীব্র শীত ও প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, এ পর্যন্ত তীব্র শীত ও বরফে আটকে গিয়ে 3 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। টানা ভারী তুষারপাতের কারণে রাস্তাঘাট ও যানবাহনে 3-4 ইঞ্চি বরফের জমাট বাঁধে। কিছু কিছু অঞ্চলে প্রচণ্ড তুষারপাতের ফলে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিল এবং দক্ষিণ পূর্ব উপকূলের দ্বীপগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ সংক্ষিপ্ত আকারে মহাসড়কের কয়েকটি বিভাগে যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে অনুরোধ করেন। ইতালির গরিজিয়া মনফালকনে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান BMSRL এর বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ইউরো প্যালেস হোটেল কনফারেন্স রুমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান খান সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন আনজেলো কজদুলিনো, বাবুল মিয়া, প্রতিষ্ঠানের পরিচালক সিরাজুল হক ভুইয়া টেনিস, হাজি ফারুক, মোহাম্মদ লিটন, মোহাম্মদ হান্নান খান সহ প্রতিষ্ঠানের সদস্যরা। এবার খেলার সংবাদ। আগামী 23শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। যাওয়ার আগে ক্রিকেটারদের করোনা ভাইরাস টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। যদিও এই টিকা নেওয়াকে বাধ্যতামূলক করেনি বিসিবি। জানা গেছে নিউজিল্যান্ড সফরে ডাক পাওয়া ক্রিকেটারদের অন্তত 5 জন টিকা নিতে আগ্রহী নন। তবে সেই 5 ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনেনি বিসিবির কর্মকর্তারা। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সফর স্কোয়াডের 5 থেকে 7 ক্রিকেটার টিকা নিচ্ছেন না, বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না তারা কেন নিচ্ছেন না এটি এখন পর্যন্ত জানি না। নিউজিল্যান্ড উড়ে যাওয়ার আগে ক্রিকেটারদের দেওয়া হয় প্রথম ডোজ, আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে সিরিজ শেষে দেশে ফেরার পর। এবার সংস্কৃতি সংবাদ। ভারতীয় সমালোচকদের তোপের মুখে আবারও আমেরিকান পপ তারকা রিহান্না। সম্প্রতি তার টপলেস ছবি সামাজিক মাধ্যমে উত্তাপ তুলেছে, রীতিমতো তা ভাইরাল। কিন্তু গন্ডগোল বেঁধেছে নগ্ন বুকে তার গলায় হিন্দু দেবতা গণেশের লকেট নিয়ে। ছবিটি প্রকাশের পর ভারতের নেটিজেনরা ক্ষুব্ধ রিহান্নার উপর। তাদের মন্তব্য, ইচ্ছে করেই এমনটা ঘটিয়েছেন তিনি। দেবতাকে অসম্মান করা তার পূর্ব পরিকল্পনা। কিছুদিন আগেও ভারতীয় সমালোচকদের কাছে বিতর্কিত হয়েছিলেন রিহান্না। কৃষক আন্দোলন নিয়ে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এত বড় কৃষক আন্দোলন নিয়ে আমরা কেন মন্তব্য করছি না। এটি ভারতের পক্ষে টুইট হলেও কঙ্গনা রানাউত এর বিরোধিতা করেছিলেন। তার মন্তব্যে রিহান্নাকে এই পোস্টের জন্য অর্থ দেওয়া হয়েছে, তার বিনিময়ে তিনি এই মহানুভবতা প্রকাশ করেছেন। এবার একটি অন্যরকম সংবাদ। গরুটির নাম পশ স্পাইস, বয়স মাত্র 14 মাস। এর দাম কতই বা হতে পারে? খুব বেশি হলে 1000-এর ঘরে সীমাবদ্ধ থাকার কথা, কিন্তু তা হয়নি, বরং উল্টো বিশ্বকে চমকে দিয়েছে। বিশাল অঙ্কের দাম নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিক্রি হয়েছে গরুটি। আরও দেখুন রিপোর্টে। ইংল্যান্ডে গরুটি নিলামে উঠলে $36 লাখ বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $3,52,70,000 টাকা।
ম্যানচেস্টার ও ক্যামব্রিয়ার কয়েকজন পশু ব্যবসায়ী যৌথ উদ্যোগে এই গরু কেনেন। ব্রিটিশ লিমোসিন ক্যাটেল সোসাইটি জানিয়েছে বর্তমানে গরুটি যুক্তরাজ্য এবং ইউরোপের সবচেয়ে দামি প্রাণী হয়ে উঠেছে। এই গরুর মালিক ভিক্টোরিয়া বেকহ্যামের একজন ভক্ত। তিনি গরুটির নাম রাখেন পস স্পাইস, কারণ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে স্পাইস গার্লসের সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণেই গরুর নাম হয় পস স্পাইস। গরুটির মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস। ওই ব্র্যান্ডের অন্য এক গায়িকার নামে নাম রাখা হয় তার। খামারের মালিক ক্রিস্টাইন উইলিয়ামস 1989 সালে খামারটি তৈরি করেন। তিনি বলেন, আমরা এখন এক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা নিশ্চিত ছিলাম না যে গরুটিকে বিক্রি করতে পারবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত পেরেছি। এত দামে বিক্রি হওয়ার কারণ সম্পর্কে বলেন, আমরা বিশ্বাস করি গরুটি তার বংশ, বিশেষত তার মায়ের কারণে এত ভালো দামে বিক্রি হয়েছে। রিফাত তাসনুভা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 27 দিন পর নেতানিয়াহুকে ফোন প্রেসিডেন্ট বাইডেনের। ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর বন্ধুত্ব নিয়েও আলোচনা। মাত্র 20 সেকেন্ডেই গুড়িয়ে দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পের 39 তলা ক্যাসিনো ভবন। দেনার দায়ে দেউলিয়া ছিল প্রতিষ্ঠানটি। চীনের দাবিকৃত ভূখণ্ডের খুব কাছে নোঙর করল আমেরিকান যুদ্ধ জাহাজ USS রাসেল। এলাকা ছাড়ার নির্দেশ চীনের। শুধু শ্বাসতন্ত্রের রোগ নয়, বন্ধ্যাত্বের ঝুঁকিও 20% বাড়ায় বায়ু দূষণ। গবেষণার নতুন তথ্য প্রকাশ। এবং বিশাল ব্যয়ে ভবিষ্যতের শহর বানাচ্ছে সৌদি। থাকবে কৃত্রিম চাঁদ, চলবে উড়ন্ত ট্যাক্সি, বাড়িঘর পরিষ্কার করবে রোবট। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টা, বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।